হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রাসায়নিক বিজ্ঞানের প্রাথমিক ধারণার তিনটা সূত্র পড়ব। একটা হচ্ছে গুণানুপাত সূত্র, একটা হচ্ছে মিথানুপাত সূত্র, একটা হচ্ছে গেল-ওসাকের গ্যাস আয়তন সূত্র। তো আমরা চলো দেরি না করে শুরু করা যাক। তো গুণানুপাত সূত্রের প্রবর্তক হচ্ছেন বিজ্ঞানী জন ডাল্টন। 1803-তে এটাকে উনি আবিষ্কার করেছিলেন। তো বিবৃতিটা কি, বিবৃতিটা একটু বলে দিই। বিবৃতিটা কি কি সেটা হচ্ছে, দুটি মৌল রাসায়নিক সংযোগে যখন দুই বা ততোধিক যৌগ উৎপন্ন হয় বা করে, তখন একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে অপর মৌলটি যে ভিন্ন ভিন্ন ওজন যুক্ত হয়, সেই ওজনগুলির মধ্যে একটি সরল অনুপাত বর্তমান থাকে। এটাকে একটু এক্সপ্লেন করে দিলে তোমাদের এই যে বিবৃতিটা, এটা বুঝতে সুবিধা হবে। কিরকম দেখো, এক্স একটি মৌল, তার একটা নির্দিষ্ট ওজন আমি নিয়েছি। এবারে ওয়াই একটি মৌল, তার সে ওয়াই এই মৌলটার একটা বিভিন্ন ওজনের সঙ্গে এক্স মৌলটা যুক্ত হয়ে বিভিন্ন যৌগ গঠন করেছে। সেটা হচ্ছে এ ভাগের সঙ্গে যুক্ত হয়ে এই নির্দিষ্ট ওজনের সঙ্গে এ ভাগ যুক্ত হয়েছে, সেটা কি হয়েছে এ যৌগ। তেমনি নির্দিষ্ট ওজনের সঙ্গে ওয়াই এর বি ভাগ যুক্ত হয়ে বি যৌগ, এবং এক্স এর নির্দিষ্ট ওজনের সঙ্গে ওয়াই এর সি ভাগ যুক্ত হয়ে সি যৌগ গঠন করেছে। ঠিক আছে, এখন আমাদের গুণানুপাত সূত্র অনুযায়ী কি বলছে, যে এ ইজ টু বি ইজ টু সি, এটা হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা সরল অনুপাত, মানে 1:2:3 বা 2:5:7 এরকম হবে। এখন একটা এক্সাম্পল নেওয়া যায়, এক্সাম্পলটা নিলে আরো সুবিধা হবে। সেটা আমরা রিয়েল সেন্সে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটছে। যেমন ধরো, আমরা তিনটে যৌগ নিয়েছি, C2H4, C2H6, C2H2। এটা হচ্ছে সবাই জানো, এটা হচ্ছে ইথিলিন এটা হচ্ছে ইথিলিন, ইথেন এবং অ্যাসিটিলিন। ঠিক আছে, তাহলে এখানে কত কার্বনের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 12। এটা জানো সবাই। হ্যাঁ, পারমাণবিক গুরুত্ব কাকে বলে বা পারমাণবিক ভর কাকে বলে সেটা আমরা পরে আসছি, কিন্তু এগুলো অলরেডি তোমরা সবাই জানো, কারণ ক্লাস 10-এ এগুলো পড়েছো অলরেডি। তাহলে কার্বনের পারমাণবিক গুরুত্ব কত? 12। তাহলে 2 × 12, আর এখানে হাইড্রোজেনের 1, তাহলে 4 × 1, তাহলে হচ্ছে 24:4, মানে হচ্ছে কার্বন, এখানে হচ্ছে আমি যদি করি সেটা হচ্ছে কার্বন ইজ টু হাইড্রোজেন ইকুয়ালস টু 24:4। এরপর দেখো C2H6 এ কি হচ্ছে, এখানে আবার 24:6, এবং C2H2 কি হচ্ছে 24:2। তাহলে আমাদের এখানে 24 গ্রামটাকে একটা নির্দিষ্ট ওজন কার্বনের আমরা নিয়ে নিয়েছি। তুমি যে কোনো গ্রামকে নিতে পারো, 1 গ্রামকে নিতে পারো, 5 গ্রামকে নিতে পারো, 20 গ্রামকে নিতে পারো, 10 গ্রাম, 100 গ্রাম, 12.5 গ্রামকে নিতে পারো, নো প্রবলেম। তাহলে আমরা কি এখানে নির্দিষ্ট ওজনটা আমরা নিয়েছি কি 24। তাহলে কি হলো, তাহলে এখানে আমাদের কি হচ্ছে হাইড্রোজেন ইন C2H4 এ কত আছে, সরি C2H4 এ কত আছে 4, আর C2H6 এ আছে 6, অ্যান্ড সরি C2H2 তে আছে 2। তাহলে এর অনুপাতটা যদি আমরা করি 2:3:1, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার সরল অনুপাত। এই আমাদের গুণানুপাত সূত্রের বিবৃতিতে বলেছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল। এবার আমরা নেক্সট আসি। এগুলোকে আমরা খুব শর্টে আমরা মানে মনে রাখার চেষ্টা করবো। আমাদের নোটটা যেটা হবে, আমরা যেগুলো খাতায় লিখে রাখবো, নোটবুকে যেটা লিখে রাখবো, সেগুলো হবে খুব কনসাইজড। খুব কনসাইজড হলে কি হবে, পরীক্ষার সময় তোমরা যখন মানে বা পড়াশোনা করবে, তখন সেটাকে মানে মাথার মধ্যে রাখাটা খুব ইজি হয়ে যাবে। আর যদি অনেক বেশি অনেক দীর্ঘায়িত করো নোটটাকে, তাহলে সেটাকে মাথার মধ্যে রাখাটা কিন্তু খুব জটিল হয়ে যায়। ফলে আমরা সব জিনিসগুলোই করব, কিন্তু আমাদের নোটটা হবে কনসাইজ। ঠিক আছে, এই জন্য আমরা খুব ছোট ছোট আকারে লিখব। এরপর হচ্ছে মিথানুপাত সূত্র। মিথানুপাত ল অফ রেসিপ্রোকাল প্রপোর্শন ইংরেজিতে বলে। বিজ্ঞানী রিক্টার 1772-তে এটা আবিষ্কার করেছিলেন। বিবৃতিটা আগে বলে দিই কি, দুই বা ততোধিক মৌল অপর একটি মৌলের নির্দিষ্ট ওজনের সঙ্গে পৃথক পৃথকভাবে যে ওজনে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যৌগ গঠন করে, প্রথমোক্ত মৌলগুলির নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে যৌগ গঠনে সমর্থ হলে তারা ঠিক ওইসব ওজনে
বা ওইসব ওজনগুলির সরল গুণিতক বা উপগুণিতকের ওজনে পরস্পরের সঙ্গে যুক্ত হবে। এই যে বিবৃতি, এই বিবৃতিটা যদি তুমি একদম পুরোপুরি মুখস্থ যদি রাখতে পারো তাহলে তো খুবই ভালো। যদি মুখস্থ না রাখতে পারো তাতেও কোনো অসুবিধা নেই। এই বিবৃতি বোধহয় তোমাদেরকে পরীক্ষায় আসবে না বা বলবেও না, কম্পিটিটিভ এক্সামে তো নয়। তো এটা কি মিনিং, এটা কি বলতে চাইছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট, মানে ব্যাখ্যাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের কি করছি দেখো, একটা সি একটা মৌল, এখানে আমাদের সি একটা মৌল, নির্দিষ্ট ওজন এম ভাগ, এটা আমরা নিয়ে নিয়েছি এম ভাগ, এটা তার সঙ্গে যুক্ত হয়েছে এ মৌলের এ ভাগ এবং এক্স গঠন করেছে। আবার সি এর সেই নির্দিষ্ট ওজন এম ভাগের সঙ্গে বি মৌলের বি ভাগ যুক্ত হয়ে ওয়াই মৌল গঠন করেছে। ঠিক আছে, তাহলে তাহলে আমরা কি বলছি, সি এর এম ভাগের সঙ্গে যুক্ত হয়ে এ এবং বি এর ওজনের অনুপাত হবে, যদি ওজনের অনুপাত হচ্ছে A:B, এবং এ এবং বি যুক্ত হয়ে যদি পি যৌগ গঠন করে, বাই চান্স যদি করে, তাহলে A:B হবে A:B বা XA:YB, যেখানে এক্স এবং ওয়াই সরল পূর্ণ সংখ্যা। এটা যখন আমরা এক্সাম্পল করব, মানে আমরা নিউমারিক্যাল প্রবলেম করব, যেগুলো অঙ্ক যেগুলো বলা হয় নিউমারিক্যাল প্রবলেম, সেইগুলো করার সময় দেখবে এটা আবার ক্লিয়ার হয়ে যাবে। দেখুন একটা এক্সাম্পল দিই, তাহলে তোমরা ব্যাপারটা পরিষ্কার হবে, এবং যখন নিউমারিক্যাল প্রবলেম করবে তখন আবার পরিষ্কার হয়ে যাবে। নো প্রবলেম, কোনো চিন্তার কিছু নেই। ঠিক আছে, তাহলে দেখো এখন আমরা করি CH4 যৌগ করছি, আবার H2O যৌগ করছি। তাহলে 4 ভাগ H2, CH4 4 ভাগ H2 এর সঙ্গে যুক্ত হয় 12 ভাগ C। 4 ভাগ মানে কি 4, 4টা অক্সিজেন ইন্টু তার হাইড্রোজেনের পারমাণবিক গুরুত্ব 4 × 1 = 4, আর কার্বনের পারমাণবিক গুরুত্ব কত 12। ঠিক আছে, তাহলে 4 গ্রামে 4 ভাগের সঙ্গে, বা 4 গ্রাম বলতে পারো, 4 ভাগের সঙ্গে যুক্ত হয় 12 গ্রাম কার্বন। এখানে ওয়াটারের মধ্যে কি হয়, 2 গ্রাম বা 2 ভাগ ওজনের H2 এর সঙ্গে যুক্ত হয় 16 ভাগ অক্সিজেন। ঠিক আছে, O2 লিখেছি, এটা অক্সিজেন। এখানে একটু দেখাই, CH4 কি CH4। ঠিক আছে, এখানে হাইড্রোজেন ইজ টু কার্বন ইকুয়ালস টু 4:12, তাহলে 1:3 হয়ে গেল। আর এখানে কি হলো, ওয়াটারে কি হয়, H2O-তে কি হয় 2:16, মানে হচ্ছে 1:8। তাহলে 1 ভাগের সঙ্গে CH4 মানে মিথেনে 1 ভাগের সঙ্গে 3 ভাগ কার্বন, এবং হাইড্রোজেন এই ওয়াটারে 1 ভাগ হাইড্রোজেনের সঙ্গে 8 ভাগ অক্সিজেন যুক্ত হয়। এখন যদি কার্বন এবং অক্সিজেন যুক্ত হয় তাহলে কি হবে, কার্বন ইজ টু অক্সিজেন, সেখানে কি হবে, কার্বন ইজ টু অক্সিজেন ইকুয়ালস টু 3:8 হবে, বা এই 3 এর মাল্টিপ্লিকেশন এবং 8 এর মাল্টিপ্লিকেশন, যেটা বা 3 × x ইজ টু 8 × y হবে, যেখানে x এবং y একটা সরল পূর্ণ সংখ্যা। এই হচ্ছে আমাদের কি এর ম্যাথমেটিক্যাল রূপ। ঠিক আছে, এখন আমরা দেখি, এখানে আমরা দেখলাম যে C:2 অক্সিজেন 3:8 হওয়ার কথা। এখন কার্বন ডাইঅক্সাইডে দেখি আমরা কি হচ্ছে কেসটা। তাহলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন ইজ টু অক্সিজেন হচ্ছে 12:32, মানে 3:8। দেখো 3:8 এর সাথে মিলে গেল, 3:8 এখানে 3:8 এর সাথে মিলে গেল। তাহলে আমাদের কি যে বিবৃতিটা হচ্ছে সেটা সঠিক। এবার নেক্সট হচ্ছে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। গ্যাস আয়তন সূত্র মানে এখানে আয়তন সম্পর্কিত কোনো কথা বলা হবে। বিজ্ঞানী গে-লুসাক, এটা ফরাসি বিজ্ঞানী গে-লুসাক এটা আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, বিবৃতিটা বলি, গ্যাসীয়, এখানে কিন্তু বিক্রিয়কগুলিকে গ্যাসীয় হতে হবে। গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ এবং উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে, এবং বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে সমচাপ এবং উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তনও বিক্রিয়কগুলি আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। এখানে দেখো বিশেষ দ্রষ্টব্য আমি বলে রেখেছি, এখানে কি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে আমাদের কিন্তু চাপ এবং উষ্ণতাটা কিন্তু স্থির রাখা প্রয়োজন। কেন, তার কারণ আয়তন চাপের সাথে পরিবর্তিত হয়। তোমরা জানো বয়েলের সূত্র অনুসারে আয়তন কি হয়, চাপের সঙ্গে ব্যস্তানুপাতি, আর চার্লসের সূত্র অনুসারে আয়তন হচ্ছে উষ্ণতার সাথে সমানুপাতি। অতএব চাপ এবং উষ্ণতা যদি তুমি চেঞ্জ করে দাও তাহলে কি হয়, আয়তনও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ফলে কি হয়,
এই গিয়ে-লুসাকের গ্যাস আয়তন সূত্র আমরা প্রয়োগ করতে পারি না। ঠিক আছে, এটা একটা হলো। আরেকটা কথা বলে রাখি এখানে, এই গিয়ে-লুসাকের গ্যাস আয়তন সূত্র এখানে কিন্তু আমরা কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে এই সূত্রটিকে আমরা প্রয়োগ করতে পারি। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটাকে আমরা পরে বাস্তব গ্যাস কাকে বলে সেটা আমরা পড়ব। বাস্তব গ্যাসের ক্ষেত্রে কিন্তু এই সূত্রটিকে সব চাপ এবং উষ্ণতায় প্রয়োগ করা যায় না। কম চাপ এবং অধিক উষ্ণতায় আমরা কি করি, গিয়ে-লুসাকের গ্যাস আয়তন সূত্র আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রেও আমরা প্রয়োগ করতে পারি। তার কারণ সেই এই যে ক্রাইটেরিয়াটা, অধিক উষ্ণতা এবং কম চাপ, এই ক্রাইটেরিয়াতে সমস্ত বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গিয়ে-লুসাকের গ্যাস আয়তন সূত্র সম্পর্কে আমাদের বিবৃতি এবং তার কিছু কথা। এখন আমরা দেখি এগুলো কি, এগুলো আমরা এক্সপেরিমেন্টালি দেখি যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। আমরা আমরা চাপ এবং উষ্ণতা যদি ফিক্সড করে দিই, তাহলে তখন আমরা দেখি যে যখন হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে জলীয় বাষ্প তৈরি করে, তখন 2 আয়তন হাইড্রোজেন 1 আয়তন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 আয়তন কি করে জলীয় বাষ্প তৈরি করে। তো অনুপাতটা কত, 2:1:2। ঠিক আছে, তাহলে এটা দেখো সরল অনুপাত, এটাই গিয়ে-লুসাকের গ্যাস আয়তন সূত্র। আবার কি দেখো, হাইড্রোজেন আর নাইট্রোজেন বিক্রিয়া করে যদি NH3 তৈরি করে, আমরা পরীক্ষালাভভাবে পেয়েছি কি 3 আয়তন, বা সাপোজ বলতে পারো 3 লিটার হাইড্রোজেন, এখন আমরা লিটার ধরে নিচ্ছি, 1 লিটার নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে 2 লিটার অ্যামোনিয়া তৈরি করবে। কি প্রোভাইডেড, কি এখানে কি শর্তটা কি, এখানে চাপ এবং উষ্ণতা স্থির। এটা থেকে তুমি একটা জিনিস, একটা কনক্লুশন টানতে পারো কি, যে এই যে যদি স্টয়সিওমেট্রিগুলো দেখো, এটাকে যদি আমি ব্যালেন্স করি, 3H2 প্লাস N2 ইকুয়ালস টু 2NH3। এই যে স্টয়সিওমেট্রি, এগুলোকে স্টয়সিওমেট্রি, এখানে 1 আছে, এগুলোকে স্টয়সিওমেট্রি বলে। এই স্টয়সিওমেট্রিগুলোর যে অনুপাত হবে, উষ্ণতা এবং চাপ স্থির রাখলে এটাই হবে তার কি হবে, আয়তনের অনুপাত। ঠিক আছে, কিন্তু উষ্ণতা এবং সবগুলোকেই, উষ্ণতা যখন তুমি মাপবে তখন কি হবে, যেমন উষ্ণতা এবং চাপ স্থির রাখতে হবে। তার কারণ হচ্ছে যে 1 মোল যদি তুমি কোনো আদর্শ গ্যাস নাও, 1 মোল হাইড্রোজেনের যা আয়তন হবে, 1 মোল অক্সিজেনেরও তাই আয়তন হবে, 1 মোল নাইট্রোজেনেরও তাই আয়তন হবে, 1 মোল কার্বন ডাইঅক্সাইডেরও তাই আয়তন হবে, যদি আমরা আদর্শ গ্যাস নিই। ঠিক আছে, আর গিয়ে-লুসাকের গ্যাস আয়তন সূত্র আদর্শ গ্যাসের জন্যই প্রযোজ্য।